কে যায় এত রাতে? শম্ভু নাকি? হ্যাঁ দাদু, আমি শম্ভু। আসলে আজকে বাজার সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। সে নাই বুঝলাম, কিন্তু আজকে এই রাস্তায়? এই রাস্তা তো সোজা বেলতলার দিকে গেছে, আর জায়গাটাও বেশ ভালো নয়। তার উপর আজকে আমাবস্যার রাত। আসলে দাদু, এই বেলতলার রাস্তা দিয়ে গেলে একটু শর্টকাট হয়। বড় রাস্তা দিয়ে গেলে অনেকটা রাত হয়ে যাবে। আর তার উপর আমি আবার ওইসব ভূত টুতের বিশ্বাস করি না। আর যদিও বা কেউ আসে, আমার কাছে বড় একটা লাঠি আছে, তাই দিয়ে তাড়িয়ে দেবো। তুমিও তো চিন্তা করো না দাদু। শোন শম্ভু, অবহেলা করিস নে। এখন অল্প বয়স তো, তাই ভয় পাচ্ছিস না। কিন্তু আমি শুনেছি ওই বাগানে অনেক পুরনো এক পিশাচ ঘুরে বেড়ায়। বাগানের মালিক মারা যাওয়ার পর থেকে ওই পিশাচ এখনো ওই বাগান ছাড়েনি। ঠিক আছে দাদু, তোমাকেও তো চিন্তা করতে হবে না। আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আর তুমিও সাবধানে বাড়িতে যেও। শম্ভু দাদুর কথা না শুনে সেই বেলতলার রাস্তার ধরে বাড়ির দিকে এগিয়ে গেল। আর এই জিনিসটা দাদু ওখানে দাঁড়িয়ে চুপচাপ দেখল এবং মনে মনে বলল, ভগবান তোর মঙ্গল করো, সাবধানে যেন তুই বাড়ি যাস। চৈত্র মাসের শীতের কুয়াশা ভরা রাত। এই গ্রামের নাম পলাশপুর। এই গ্রামের ঠিক দক্ষিণ দিকেই এই বেলতলার অবস্থান। গ্রামের লোকজন বহু বছর ধরেই এই বেলতলার রাস্তা দিয়ে যাতায়াত করে না বললেই চলে। তাদের ধারণা এই বাগানে আছে অনেক রহস্য, এবং এই বাগানের গাছগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। বেশ ঘন অন্ধকার, আর এই ঘন অন্ধকারের মধ্যে শম্ভু তার হাতে থাকা টর্চটি জ্বালিয়ে এই ঘন অমাবস্যার রাতে এগিয়ে চলেছে বেলতলার রাস্তা দিয়ে। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে হট করে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে হাতে থাকা টর্চটা দূরে একটা বেল গাছের দিকে মারে, এবং সে দেখতে পায় একজন লোক হাঁটু গেড়ে বসে পেছন দিক করে কেমন যেন গোংড়াচ্ছে। তাকে দেখে শম্ভু তার দিকে এগিয়ে যায় এবং এগিয়ে জিজ্ঞাসা করে, কে ওখানে? এরকম ভাবে পিছন ফিরে বসে আছে কেন? কে? পবন বুঝি? তুই এত রাতে এখানে কেন? বেল চুরি করতে এসেছিস নাকি? কি রে, আমার কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? আর এরকম তুই গোংড়াচ্ছিস কেন? কি হয়েছে? বেল নয় রে, আমি তো অন্য কিছু খুঁজছি। আমার আজ অনেক খিদে পেয়েছে, অনেক। হ্যাঁ রে পবন, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? তোর শরীর খারাপ করেনি তো? শম্ভু ভাবলো পবন হয়তো তার সাথে এরকম একই মারছে। তাই সে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াল এবং সামনে দাঁড়িয়ে এক অবাক জিনিস দেখতে পেল। শম্ভু দেখল পবন উঠে দাঁড়িয়ে মাটিতে পড়ে থাকা একটি শক্ত বেল তুলল এবং কোনো কিছু ছাড়াই আপেলের মতন কড়মড় শব্দে সেটি খেতে লাগলো। এ এ কি রে পবন, এরকম ভাবে তুই বেল খাচ্ছিস কেন? তোর তো দাঁত ভেঙে যাবে। আমার যে বেল খেতে খুব ভালো লাগে, তুই খাবি? এই বলে শম্ভু দেখল পবন ধীরে ধীরে এক ভয়ঙ্কর পিশাচের রূপ নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। এটা দেখে শম্ভু রীতিমতো ভয় পেয়ে যায়। সে সামনের দিকে দৌড়াতে থাকে। কিছু দূর দৌড়ানোর পর সে দেখলো ঘুরে ফিরে সে ওই বেলতলাতে এসে উপস্থিত হয়েছে।
এবং অদ্ভুতভাবে ওই পিশাচটিও তার সামনে এসে উপস্থিত হয় এবং অট্ট হাসি হাসতে থাকে ওকে দেখে। কোথায় পালাচ্ছিস? কোথাও পালাতে পারবি না। আজ যে আমাদের হাত থেকে তোর নিস্তার নেই। তুই যে সবার কাছে আজ আমাদের খাবারের পাত্র হবি। শম্ভু দেখলো এই বেলতলার সমস্ত গাছের ভেতর থেকে শত শত লাল চোখ যেন তাকে অদ্ভুতভাবে দেখছে। মনে হচ্ছে এখনই তাকে কাঁচা কাঁচা খেয়ে ফেলবে। এ যেন এই বাগান তাদেরই। ঠিক তখনই দাদু গ্রামের একজন তান্ত্রিককে নিয়ে ওখানে উপস্থিত হয় এবং ওই পিশাচকে দেখে দাদু বলে, তুই কি ভেবেছিস তুই সবাইকে এইভাবে খাবি? সেটা হতে দেব না। এইভাবে তুই গ্রামের বহু মানুষকে মেরেছিস। আজ তোর নিস্তার নেই। আমাকে মারতে এসেছিস? এ বাগান আমার। এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যায় না। একথা শুনে পাশে থাকা ওই তান্ত্রিক মনে মনে কিছু মন্ত্র বলতে থাকে। তারপর এই বেলতলার সমস্ত গাছে সেই মন্ত্র ছুড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সমস্ত গাছে আগুন ধরে যায় এবং অদ্ভুতভাবে এই গাছগুলো আগুন লাগতে লাগতেই ওই পিশাচের গায়েও আগুন ধরে যায় এবং সেও ছটফট করতে করতে চিৎকার করতে করতে মারা যায় ওখানে। এরপর দাদু ও তান্ত্রিক শম্ভুকে ওই পিশাচের হাত থেকে বাঁচায়। এই ঘটনার পর গ্রামের লোকজন ওই বেলতলাতে যাতায়াত করত, কিন্তু তাদের সাথে আর কখনো এরকম কোনো অঘটনও ঘটেনি এবং স্বাভাবিকভাবেই ওই গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারত।